হেই মুভি লাভার্স, আমরা বিশাল বড় ও শক্তিশালী মনস্টার বলতে চিনি গডজিলাকে। কিন্তু যদি এমন হয় যে তার চেয়েও বড়, ভয়ানক এবং শক্তিশালী মনস্টার চলে আসে আর সে নিজেকে দাবি করে সকল মনস্টারদের কিং হিসাবে, তাহলে গডজিলা কি সহজে মেনে নিতে পারবে এটা? সেই রকমই একটা কাহিনী দিয়ে তৈরি মুভির এক্সপ্লেন আজ আমি করব, যার নাম গডজিলা কিং অব দ্য মনস্টার, যেটা রিলিজ হয়েছিল 2019 সালে। আর এটা মনস্টার ভার্সের 3 নম্বর মুভি। এর আগের দুটো মুভির এক্সপ্লেন আগেই হয়ে গেছে, বোঝার সুবিধার জন্য সেগুলো অবশ্যই দেখে নিও। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক গডজিলা কিং অব দ্য মনস্টার মুভির কাহিনী। শুরুতে আমরা দেখি 2014 সালে সান ফ্রান্সিসকোর দৃশ্য, যেমনটা আমরা গডজিলা 1 মুভির শেষে দেখেছিলাম, যেখানে গডজিলা ভার্সেস মুটোর লড়াইয়ের ফলে শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, প্রচুর মানুষ মারা গেছে এবং সেখানেই আমরা ডক্টর মার্ক রাসেল নামের একজন লোককে দেখতে পাই, যে তার ছেলে অ্যান্ড্রিউকে খুঁজছে। আমরা বুঝতে পারি টাইটানদের ওই বিধ্বংসী লড়াইয়ের ফলে মার্কের ছেলে অ্যান্ড্রিউ মারা গেছে এবং সেখানেই আমরা মার্কের স্ত্রী ডক্টর এমা রাসেল এবং তাদের মেয়ে ম্যাডিসনকেও দেখতে পাই। তারপরের সিনে আমরা দেখি এর প্রায় 5 বছর পরের দৃশ্য, মানে 2019 সালের দৃশ্য, যেখানে সাধারণ মানুষ গডজিলা ও বাকি টাইটানদের অস্তিত্বের কথা জানতে পেয়ে ভীষণ ভয়ে আছে এবং যেহেতু মোনার্ক সংস্থা এই টাইটানদের কথা আগে থেকেই জানতো, তাই সাধারণ মানুষ এই ধ্বংস, প্রাণহানি এই সবকিছুর জন্যই মোনার্ককেই দায়ী করতে থাকে। এমনকি তারা টাইটানদের মেরে ফেলার দাবিও করে। ফলে সরকার এই মোনার্ক সংস্থাকে ভীষণ চাপে রেখে দিয়েছে। আর এই সব কিছুই খবরে দেখছিল আগের সিনে সেই ডক্টর এমা রাসেল এবং সে নিজেই মোনার্কের একজন বায়োসায়েন্টিস্ট। তারপর আমরা দেখি এমার মেয়ে ম্যাডিসনকে, সে এখন বড় হয়ে গেছে এবং সে তার বাবা মার্কের সাথে চ্যাটে কথা বলছিল। তারপর আমরা জানতে পারি যে মার্ক আর এমা এখন আলাদা থাকে এবং মার্ক নিজেও একসময় মোনার্কের সায়েন্টিস্ট ছিল। তারপর খেতে বসে এমা ওর মেয়ে ম্যাডিসনকে একটা ডিভাইস দেখিয়ে বলে যে আমি এটা পুরোপুরি তৈরি করে ফেলেছি এবং এই সিনেমায় এই ডিভাইসটার একটা বড় ভূমিকা হতে চলেছে। তাই এই ডিভাইসটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ডিভাইসটার নাম হচ্ছে অর্কা। এই ডিভাইসটা প্রথমে মার্ক আর এমা মিলে তাদের কলেজ প্রজেক্টের জন্য তৈরি করেছিল সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে তিমি জাতীয় বড় মাছকে দূরে সরানোর জন্য। কিন্তু পরে দেখা যায় এই মেশিনের ফ্রিকোয়েন্সির সাহায্যে গডজিলা জাতীয় বড় টাইটানদেরও দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। তাই মার্ক তখন সেই ডিভাইসটা ধ্বংস করে দিয়েছিল। তবে বর্তমানে এমা যেহেতু এখনো মোনার্কের কর্মী, তাই সে মোনার্কের কাজের সুবিধার জন্য এই অর্কা ডিভাইসটা সে আবার তৈরি করেছে। তো যাই হোক, তারপর এমাদের বাড়িতে একটা ভূমিকম্প শুরু হয় এবং একটা বড় মনস্টারের গর্জন শোনা যায়। আর আমরা জানতে পারি যে এমারা বর্তমানে চীনের ইউনান রেন ফরেস্টে মোনার্কেরই একটা আউটপোস্টে আছে। আসলে মোনার্ক আজ পর্যন্ত যতগুলো মনস্টারের খোঁজ পেয়েছে সেখানেই তাদের একটা করে আউটপোস্ট তৈরি করেছে, যাতে সেই মনস্টারের গতিবিধির উপর নজর রাখা যায় এবং এমারা সেই রকমই একটা আউটপোস্টে বসবাস করছে। তারপর এমার কাছে একটা কল আসে এবং ওকে সেই আউটপোস্টে ডাকা হয়। তারপর সেখানে এমা আর ম্যাডিসন গিয়ে পৌঁছানোর পর দেখা যায় ওরা যে মনস্টারের গতিবিধির উপর নজর রাখার জন্য এই আউটপোস্টটা বানিয়েছে সেটার নাম হলো মথরা, যেটা এতদিন একটা লার্ভার অবস্থায় ছিল আর এখন তার মধ্যে একটা নড়াচড়ার ভাব শুরু হয়েছে এবং দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই লার্ভা থেকে জন্ম নেয় মথরা। তবে মথরা তখনই অশান্ত হয়ে ওঠে এবং সেখানকার কর্মীদের উপর আক্রমণ শুরু করে দেয়। তখন এমা ওর সদ্য বানানো অর্কা ডিভাইসটা সাথে নিয়ে চলে যায় মথরার সামনে এবং সেটাকে চালু করে, আর সেই অর্কার ইকো ফ্রিকোয়েন্সির সাহায্যে সে মথরাকে শান্ত করতে সক্ষম হয়। কিন্তু তারপরই আচমকা ওখানে একদল লোক এসে আক্রমণ করে, আর এদের লিডার হলো প্রাক্তন ব্রিটিশ সেনা অ্যালান জোনহা। তারপর অ্যালান ও তার লোকজন ওখানে উপস্থিত সবাইকে হত্যা করে এমা আর ম্যাডিসন সহ সেই অর্কা মেশিনটা সাথে নিয়ে চলে যায়। এরপর অন্যদিকে আমরা দেখি ওয়াশিংটন ডিসিতে সিনেট ভবনে মোনার্কের উপর জিজ্ঞাসাবাদ চলছে, কারণ তারা এতদিন মনস্টারদের খুঁজে বার করলেও তাদেরকে হত্যা করেনি, যে কারণে 2014 সালের ঘটনায় এত মানুষের প্রাণ গেছে। আর সরকার এই মোনার্ককে গঠন করেছিল এই মনস্টারকে হত্যা করার জন্যই। তখন সেখানে উপস্থিত মোনার্কের এক নতুন কর্মচারী, যার নাম স্যাম কোলম্যান, সে জানায় যে সব মনস্টার খারাপ নয়। গডজিলা, কং এরকম বেশ কিছু মনস্টার আছে যারা
খুবই ভালো। তারপর আগের মুভি সেই ডক্টর সেরিজাভাও জানায় যে আমাদের পৃথিবীতে থাকতে হলে ওই মনস্টারদের সাথে নিয়ে টিকে থাকতে হবে। এরপরই ডক্টর সেরিজাভা আর তার অ্যাসিস্ট্যান্ট ভিভিয়ান ফোনে খবর পায় যে ওদের ইউনান রেইন ফরেস্টের আউটপোস্টে একদল সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে। আর খবরটা জানার পরই সেরিজাভা, ভিভিয়ান এবং স্যাম কোলম্যান তিনজনই দ্রুত মিটিং থেকে বেরিয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি কলোরাডোর দৃশ্য। সেখানে মার্ক একা বসবাস করে। তারপরই সেখানে একটা হেলিকপ্টারে করে উপস্থিত হয় ডক্টর সেরিজাভা, ভিভিয়ান এবং স্যাম। তারপর অ্যালান জোনহা ও তার দলবল এসে অর্কা সহ এমা ও ম্যাডিসনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ঘটনাটা ওরা মার্ককে জানায়। আর এসব শুনে মার্ক ভীষণ রেগে যায়। সে বলে যে এমার উচিত হয়নি অর্কা আবার বানানো, কারণ এর ভুলভাল সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে হয়তো সেই ফ্রিকোয়েন্সির জোরে আবার কোনো বড় টাইটান এসে হাজির হতে পারে, যে কারণে আবার ধ্বংসলীলা চালু হয়ে প্রচুর মানুষের প্রাণ যেতে পারে। আর এসব শুনে সেরিজাভা ও তার সঙ্গীরা মার্ককে বলে মোনারকে আবার ফিরে আসতে, যাতে কোনো রকম ভাবে অ্যালেনের কাছ থেকে অর্কাটা ফেরত পাওয়া যায় এবং এমা আর ম্যাডিসনকেও বাঁচানো যায়। আর এমা আর ম্যাডিসনকে বাঁচানোর জন্য মার্ক ওদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর প্লেনে বসে তাকে জানানো হয় যে অর্কাতে এমা আলাদা আলাদা টাইটানদের সাউন্ড ফ্রিকোয়েন্সি মিশিয়ে একটা নতুন ফ্রিকোয়েন্সি তৈরি করেছিল, যার সাহায্যে টাইটানদের ডাকা যাবে, পাশাপাশি দূরেও সরিয়ে দেওয়া যাবে। এবং এই পর্যন্ত ওরা গডজিলা সহ প্রায় 18টি টাইটানের সন্ধান পেয়েছে। তারপর আমরা দেখি ওরা মোনার্কের আউটপোস্ট 54-এ গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে জানা যায় যে মথরা নামক ওই টাইটানটা পালিয়ে গিয়ে একটা ঝর্ণার পেছনে লুকিয়ে রয়েছে। আর তারপর ভিভিয়ান সবাইকে অ্যালেনের সম্পর্কে বলে। সে একজন প্রাক্তন ব্রিটিশ সেনা, তবে এখন সে একজন ইকো টেররিস্ট, মানে যারা চায় এই টাইটানরাই মানুষের উপর রাজত্ব করুক। তারপর মার্ক সেখানে উপস্থিত সবাইকে বলে যে অ্যালেন মথরাকে ধরার চেষ্টা করছে না, সে এমা তার অর্কা মেশিনের সাহায্যে বিশাল বড় কিছু করতে চলেছে। আর তারপর অন্যদিকে আমরা দেখি আন্টার্কটিকায় মোনার্কের আউটপোস্ট 32 এর দৃশ্য। আর তারপর দেখা যায় সেখানে একটা বড় ধরনের মনস্টার বরফে জমে আছে, যার নাম মনস্টার জিরো বা কিং গিডোরা। তারপর অ্যালেনের লোকজন সেই কিং গিডোরাকে বের করার জন্য সেই বরফ ভাঙার কাজ শুরু করে দেয় এবং তারপর ওদের কথা মতো এমাকে অর্কা মেশিন চালু করতে হয় ওদের হেল্প করার জন্য ওই বরফে জমে থাকা মনস্টার কিং গিডোরাকে বার করার জন্য। তখন অন্যদিকে মোনার্কের আউটপোস্ট 54-এ, মানে যেখানে মার্করা আছে, সেখানে একটা বিশাল ভূমিকম্প শুরু হয় এবং তারপর দেখা যায় গডজিলা হয়তো কোনো একটা বিপদের আভাস পেয়েছে, যে কারণে সে এই আউটপোস্টের একদম কাছাকাছি চলে এসেছে, যেটা এর আগে সে কখনোই করেনি। আর সেই কারণেই এই ভূমিকম্পটাই হচ্ছে এবং গডজিলা এই মোনার্কওয়ালাদের নিজের শত্রু ভাবছে। তখন মার্ক বলে যে আউটপোস্টের শিল্ড খুলে দাও, যাতে গডজিলা ওদের দেখুক এবং বুঝুক যে ওরা ওর শত্রু নয়, এবং সেটাই হয়। শিল্ড খোলার পর গডজিলা মার্কদের দেখতে পেয়ে তাদের কিছুই বলে না, সে ওখান থেকে চলে যায়। তখন মার্ক সবাইকে বলে যে গডজিলা এখান থেকে চলে গেছে কোনো একটা বিশেষ কারণে, তাই আমাদের জানা দরকার যে সে কোথায় গেছে। তখন সেখানকার কর্মীরা গডজিলাকে ট্র্যাক করে জানতে পারে যে গডজিলা আন্টার্কটিকা যাচ্ছে, মানে যেখানে মোনার্কের আউটপোস্ট 32 আছে। এরপর মার্করাও সেই উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে সেরিজাভা আর তার সঙ্গীরা মার্ককে বলে যে কিং গিডোরা হচ্ছে গডজিলার সবচেয়ে বড় শত্রু এবং সে এতটাই ভয়ানক মনস্টার যে অন্য সব মনস্টাররাও তাকে ভয় পেত। অপরদিকে আবার আমরা দেখি আউটপোস্ট 32 এর দৃশ্য। সেখানে গিডোরাকে বের করার চেষ্টা এখনো চলছে। গিডোরার জমা বরফে অ্যালেনের লোকজন বোমা ফিট করে দেয়। আর তখনই সেখানে ইউএস আর্মি ও মোনার্কের কর্মী সহ মার্করা সকলে চলে আসে এবং ওরা অ্যালেনের ইকো সন্ত্রাসীদের উপর অ্যাটাক করে ওদেরকে পরাস্ত করে ভেতরে প্রবেশ করে। তারপর মার্ক বন্দুক হাতে অ্যালেনের সামনে চলে আসে এবং সে অ্যালেনের দিকে বন্দুক তাক করে আর এমা আর ম্যাডিসনকে ওর কাছে ফিরে আসতে বলে। কিন্তু তখনই মার্ককে ভীষণ অবাক করে দিয়ে এমা নিজেই রিমোটের সাহায্যে সেই গিডোরার চারপাশের বরফে ফিট করা বোমাগুলোকে ব্লাস্ট করিয়ে দেয় এবং গিডোরাকে মুক্ত করে দেয়। তারপর অ্যালেনের নির্দেশে সে অর্কার সাহায্যে কিং গিডোরাকে জাগিয়ে তোলে এবং তারপর ওরা ওখান থেকে চলে যায়। আর তারপরই দেখা যায় বরফ ভেদ করে উঠে আসে 3টে মাথাওয়ালা বিশাল বড় এক ভয়ঙ্কর মনস্টার কিং গিডোরা। তারপরই ওকে শেষ করার জন্য ইউএস আর্মি ওর উপর অ্যাটাক করে, কিন্তু আর্মির গুলিতে গিডোরা
গিডোরার কিছুই হয় না। তারপর গিডোরা যখন মার্কদের হেলিকপ্টার ধ্বংস করতে যাবে তখনই মার্করা দেখে যে সেখানে চলে এসেছে গডজিলা, আর তারপরই গডজিলার সাথে গিডোরার লড়াই শুরু হয়ে যায়। একদিকে গডজিলা ওর অটোমিক ব্রেথ মারে, অন্যদিকে গিডোরা ওর গ্র্যাভিটি বিমস মারে, কিন্তু গডজিলা গিডোরার কাছে পেরে ওঠে না। তবে গিডোরা শেষমেশ নিজেই ওর বিশাল বড় বড় ডানার সাহায্যে উড়ে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা দেখি মার্কের যখন জ্ঞান ফেরে সে দেখে যে সে মোনার্কের আউটপোস্টে আছে, এবং তারপর সেখানে মার্ক, সেরেজাভা ও বাকিরা এই নিয়েই আলোচনা করতে থাকে যে ইমা কেন নিজেই নিজের ইচ্ছায় কিং গিডোরাকে মুক্ত করলো। কারোর কাছেই এই প্রশ্নের উত্তর নেই। তখনই একটা কল আসে ওদের কাছে, আর এই কলটা করেছে ইমা। এরপর ইমা সবাইকে ওর আসল উদ্দেশ্য সম্পর্কে জানায়। সে বলে যে এই কিং গিডোরাকে মুক্ত করার কাজটা সে নিজের ইচ্ছাতেই করেছে, কারণ মানুষেরও আগে পৃথিবীতে টাইটানরা বসবাস করত, কিন্তু তারপর মানুষ পৃথিবীতে আসার পর থেকে মানুষ যতই উন্নত হতে লাগলো ততই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হতে লাগলো। অতিরিক্ত জনসংখ্যা বাড়লো, অরণ্য ধ্বংস হয়ে তৈরি হলো শহর, আর পাশাপাশি গোটা পৃথিবী ভরে গেল দূষণে। এবং এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন মানুষের কারণেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তাই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে আবার টাইটানরা ফিরে এসেছে, এবং এমা এটা মনে প্রাণে বিশ্বাস করে। আর তাই সে নিজের ইচ্ছাতেই অ্যালেন ও তার ইকো সন্ত্রাসীদের সাথে ওই টাইটানদের মুক্ত করার কাজ শুরু করেছে। মানে এক কথায় এমা অ্যালেন ও তার ইকো সন্ত্রাসীদের সাথে যুক্ত। তারপর ফল কাটার পর ম্যাডিসন এমার বিরোধিতা করে এবং সে এমাকে এসব করতে বারণ করে। তখন অ্যালেন বিরক্ত হয়ে এমাকে বলে যে তুমি নিজে আমার কাছে এসেছিলে এই টাইটানদের মুক্ত করার প্ল্যান নিয়ে, এখন তোমার মেয়ের কথা শুনে তুমি এই প্ল্যানটা কিছুতেই বদলাতে পারো না, কারণ আমরা দুজনেই চাই টাইটানদের মুক্ত করে পৃথিবীকে বাঁচাতে। আর এসব শুনে এমা ম্যাডিসনের কথায় আর গুরুত্ব না দিয়ে ওর অর্কা ডিভাইসটা চালু করে দেয়, আর দেখা যায় সেই সাউন্ড ফ্রিকোয়েন্সিতে মস্কোতে একটা আগ্নেয়গিরির মধ্যে হাইবারনেশনে থাকা একটা বিশাল বড় টাইটান বেরিয়ে আসে, যার নাম রোডান। ততক্ষণে সেখানে মার্ক, সেরেজাভা সহ মোনার্কের টিম চলে এসেছে। এরপর ওরা রোডানকে দেখতে পেয়ে ওকে হত্যা করার জন্য রোডানের উপর ফায়ার করা শুরু করে, কিন্তু ওদের অ্যাটাকে রোডানের কিছুই হয় না, বরং সে উল্টে ফাইটার প্লেনগুলোকেই ধ্বংস করতে থাকে। আর রোডানের এই আক্রমণে একে একে সব ফাইটার প্লেন ধ্বংস হয়ে যায়। আর তারপরই সেখানে রোডানের মুখোমুখি চলে আসে কিং গিডোরা। তারপর কিং গিডোরার সাথে রোডানের লড়াই শুরু হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই লড়াইটা, কিন্তু গিডোরার গ্র্যাভিটি বিমসের সামনে রোডান টিকতেই পারে না। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে গডজিলা, ফলে এবার গডজিলা বনাম কিং গিডোরার আবার লড়াই শুরু হয়। তখনই অন্যদিকে মার্ক ও সেরেজাভাদের কাছে কল আসে ইউএস আর্মির অ্যাডমিরাল স্টেঞ্জের। তিনি সেরেজাভাদের বলেন যে তোমরা তাড়াতাড়ি ওখান থেকে দূরে চলে যাও, কারণ এই মনস্টারগুলোকে মারার জন্য আমরা একটা নতুন বোমা বানিয়েছি যার নাম অক্সিজেন ডিস্ট্রয়ার। আর এই বোমা যেখানে নিক্ষেপ হবে তার 2 মাইলের মধ্যে যা জীবন্ত জিনিস আছে সবই ধ্বংস হয়ে যাবে। আর এটা যদি এখন নিক্ষেপ করা হয় তাহলে রোডান, গিডোরা সহ গডজিলাও মারা যাবে, এবং ইউএস আর্মি সেটাই চায়। তখন সেরেজাভা বলে যে এটা করা একদমই উচিত হবে না, কারণ এর ফলে প্রচুর মানুষও মারা যাবে। আমাদের উচিত গডজিলার উপর বিশ্বাস রেখে তাকে সময় দেওয়ার, সে বাকি মনস্টারগুলোকে মেরে ফেলতে পারবে। কিন্তু অ্যাডমিরাল জানায় যে তাদের গডজিলার উপরে কোনোই ভরসা নেই, আর তাই ওরা অনেক আগেই সেই বোমাটা রিলিজ করে দিয়েছে, এবং তাই তিনি ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি পালাতে বলেন। ফলে মার্ক, সেরেজাভা ওদের টিমের কাছে অন্য আর কোনো অপশন নেই, তাই ওরা ওখান থেকে দ্রুত চলে যেতে বাধ্য হয়। আর ততক্ষণে আমরা দেখি গডজিলা আর গিডোরার লড়াই তখনও চলছিল। গডজিলা গিডোরার একটা মাথা কামড়ে ছিঁড়ে দেয়, কিন্তু তখনই ইউএস আর্মির সেই অক্সিজেন ডিস্ট্রয়ার বোমাটা সেখানে এসে পড়ে এবং একটা বিশাল ধ্বংস হয়ে সবকিছু শান্ত হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জলের উপরে 2টো মাথা সহ উঠে এসেছে কিং গিডোরা, মানে বোমার আঘাতে তার কিছুই হয়নি। তারপর দেখতে দেখতে গডজিলা ছিঁড়ে দেওয়া তার 3 নাম্বার মাথাটাও আবার গজিয়ে ওঠে। তবে সেরেজাভা ও বাকিরা জানতে পারে যে ওই অক্সিজেন ডিস্ট্রয়ার বোমা নিক্ষেপে গডজিলা ভীষণভাবে আহত হয়েছে, আর ওর রেডি
রেডিয়েশন লেভেল পুরোপুরি কমে গেছে এবং মোনার কলারা ভেবে নেয় যে গডজিলা হয়তো মারা গেছে। তারপর দেখা যায় যে মোনার্কের যতগুলো আউটপোস্ট ছিল সব জায়গায় থাকা টাইটানগুলো একে একে হাইবারনেশন থেকে বেরিয়ে জেগে উঠতে শুরু করেছে। আর এসব দেখে অ্যালেন এমাকে বলে যে আমি ভেবেছিলাম যে তুমি এক এক করে টাইটানদের জাগাবে, কিন্তু তুমি তো দেখছি একেবারেই সেই কাজ করে দিয়েছো। তখন এমা অবাক হয়ে বলে যে এটা আমি করিনি। তারপর জানা যায় সেই বাকি মনস্টারদের জাগানোর কাজ করেছে এই কিং গিডোরাই। এই গিডোরাই যেখানে যা মনস্টার আছে তাদেরকে নিজের কাছে ডাকছে। তারপর অন্যদিকে দেখা যায় মোনার্কের যে টিম মথরার উপর নজর রেখেছিল সেই টিম হঠাৎ বাইরে এসে দেখে যে মথরা এখন একটা বিশাল বড় ও সুন্দর প্রজাপতিতে রূপান্তর হয়ে গেছে। তারপর অপরদিকে দেখা যায় সেরেজাভা, মার্ক সহ বাকিরা আলোচনা করছে যে অক্সিজেন ডিস্ট্রয়ার গিডোরার উপর কাজ করেনি কেন। তখনই মোনার্কের একজন সায়েন্টিস্ট ডক্টর চেন বলে যে সে খোঁজ খবর নিয়ে এই সিদ্ধান্তে এসেছে যে এই গিডোরা পৃথিবীর কোনো মনস্টার বা টাইটান নয়, সে এসেছে অন্য কোনো একটা গ্রহ থেকে এবং সে নিজেকে বাকি মনস্টারদের কিং বলে দাবি করেছে। এমনকি এই পৃথিবীকে সে নিজের ইচ্ছে মতো বদলেও নেওয়ার চেষ্টা করছে। মানে এক কথায় এই কিং গিডোরা গডজিলা ও বাকি মনস্টারদের মতো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার কাজ করছে না, বরং সেটাকে ধ্বংস করার কাজ করছে। তারপরই ইউএস আর্মির একটা মিটিং শুরু হয়। সেখানে অ্যাডমিরাল স্টেন্স সবাইকে বলে যে জেগে ওঠা টাইটানগুলো যেখানে যাচ্ছে প্রচুর ধ্বংসলীলা চালাচ্ছে, অনেক অনেক মানুষ মারা যাচ্ছে। তারপর এটা শুনে সেখানে উপস্থিত মার্ক বলে যে এই মনস্টারগুলো এই সব কিছুই করছে কিং গিডোরার অর্ডার অনুযায়ী, কারণ কিং গিডোরা এখন তাদের রাজা, ফলে সে যা বলবে এরা সেটাই করবে। তাই যদি কোনো রকম ভাবে কিং গিডোরাকে মেরে ফেলা যায় তাহলে বাকি সব টাইটানরা আবার শান্ত হয়ে যাবে। কিন্তু এই কিং গিডোরাকে মারতে পারে একমাত্র গডজিলা, যে কিনা ইউএস আর্মির অক্সিজেন ডিস্ট্রয়ার বোমের কারণে এখন নিজেই মারা গেছে। অন্যদিকে দেখা যায় এমা অ্যালেনকে এটাই বোঝানোর চেষ্টা করে যে তাদের প্ল্যান ঠিকমতো কাজ করেনি, কারণ কিং গিডোরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার চেষ্টা তো দূরের কথা, সে বরং ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। তাই এমা চায় যে তার অর্কার সাহায্যে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ রিলিজ করে বাকি সব মনস্টারদের শান্ত করে তারপর গিডোরাকে আটকানোর প্ল্যান করতে। কিন্তু অ্যালেন এমার এই মতামতে সম্মতি দেয় না। আর দেখা যায় ম্যাডিসন ওর রুমে বসে এই সবকিছুই শুনতে পেয়ে গেছে। এরপর অন্যদিকে দেখা যায় মার্ক ও সেরেজাভা সহ মোনার্কের টিমের সামনে এসে উপস্থিত হয়েছে মথরা, যে কিনা এই মনস্টারদের কুইন, এবং মথরা এখানে এসে কাউকে একটা সিগন্যাল পাঠাচ্ছে। আর তারপরই দেখা যায় সেই সিগন্যালের একটা জবাবও আসছে, আর সেটাকে ট্র্যাক করে দেখা যায় যে সেই জবাবটা আর কেউ দিচ্ছে না, দিচ্ছে গডজিলা। মানে গডজিলা এখনো মরেনি, সে ভীষণ আহত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই মোনার্কলারা তাকে মৃত ভেবেছিল। তখন মার্কের মাথায় একটা আইডিয়া আসে। এরপর আমরা দেখি মোনার্কের টিম দুটো দলে ভাগ হয়ে গেছে। একদিকে আর্মিরা যায় গিডোরার দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টায়, আর অন্যদিকে একটা স্পেশাল টিম তৈরি করা হয় যারা সাবমেরিন নিয়ে জলের নিচে যাবে গডজিলার কাছে, এবং তারা চেষ্টা করবে মার্কের প্ল্যান মতো গডজিলাকে সুস্থ করে তোলার, যাতে সে গিডোরার সাথে লড়তে পারে। আর সেই মতো ওদের মিশন শুরু হয়ে যায়। মার্ক ও সেরেজাভা সহ বাকি যে স্পেশাল টিমটা তৈরি হয়েছে তারা সাবমেরিন নিয়ে জলের নিচে পাড়ি দেয় গডজিলার উদ্দেশ্যে। এরপর ওরা সাবমেরিন নিয়ে জলের অনেক গভীরে চলে আসে, আর অবশেষে তারা গডজিলার সন্ধান পেয়ে যায়। আমরা দেখি গডজিলা এখন যেখানে এসে আশ্রয় নিয়েছে সেটা একটা ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সভ্যতার নিদর্শন, এবং দেওয়ালে আঁকা ছবি থেকে বোঝাই যায় যে এই সভ্যতার মানুষ গডজিলা জাতীয় মনস্টারদের পুজো করত এবং তাদের সাথেই মিলেমিশে বসবাস করত। আর গডজিলা এখানেই থাকে, ফলে আহত হওয়ার পর সে নিজেকে ঠিক করার জন্য এখানেই এসেছে। এবং তারপর মার্কের প্ল্যান হলো গডজিলার উপর পারমাণবিক বোমা ফেলে তার রেডিয়েশনের সাহায্যে গডজিলাকে আবার চার্জ করে তাকে দ্রুত সুস্থ করে তোলা। তবে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এখানে আসার সময় ওদের সাবমেরিন ক্র্যাশ করে ওদের বোমা নিক্ষেপ করার সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, যে কারণে এখন বোমা নিক্ষেপ করতে হবে ম্যানুয়ালি, আর যে এটা করতে যাবে সে ওখানকার রেডিয়েশনে মারা যাবে। এবার ওরা যখন কি করবে ভাবছে তখনই ডক্টর সেরেজাভা বলে যে আমি এটা করতে রাজি আছি, আর সবাই এই পরিস্থিতির কথা ভেবে ডক্টর সেরেজাভার কথাই রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি ডক্টর সেরেজাভা একাই সেই বোমা নিয়ে উপস্থিত হয় আহত গডজিলার কাছে। তারপর সেই বোমাটা গডজিলার সামনে রেখে সেটাতে ম্যানুয়ালি একটা টাইম সেট করে দেয়, আর তারপর নিজে গডজিলার কাছে গিয়ে ওকে শেষ
বিদায় জানায় এবং দেখতে দেখতে বোমাটা ফেটে যায় আর বিশাল বড় একটা ধ্বংস হয় এবং সেরেজাভা মারা যায়। তবে সে নিজের কাজে সফল হয়েছে, কারণ কিছুক্ষণের মধ্যে জলের মধ্য থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে আসে গডজিলা। আর তারপর সে গর্জন করে তার অটমিক ব্রেথ মারে, মানে সে এটা বোঝাতে চাইছে যে সে লড়াইয়ের জন্য প্রস্তুত। আর তারপরই সে জলে ডুব দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউএস আর্মি গিডোরার দৃষ্টি আকর্ষণের জন্য তার সাথে তখনও লড়াই করে চলেছে, যদিও তাদের অ্যাটাকে গিডোরার কিছুই হচ্ছে না। তবে এসব করে তারা গিডোরাকে ধ্বংসলীলা থেকে কিছুক্ষণের জন্য ব্যস্ত রাখতে পেরেছে। এবং অপরদিকে দেখা যায় ম্যাডিসন কন্ট্রোল রুম থেকে সেই অর্কাটা চুরি করে নেয়, কারণ সে জানে যে এখন অ্যালেন আর ওর মার মতবিরোধ দেখা দিয়েছে, যে কারণে অ্যালেন কোনো মতেই এমার কথা শুনবে না। ফলে এখন ম্যাডিসনকেই ওই অর্কার সাহায্যে বাকি মনস্টারদের শান্ত করতে হবে। আর তাই সে অর্কা নিয়ে সেখান থেকে পালিয়েছে। তারপর দেখা যায় সে কোনো রকমে চলে এসেছে একটা স্টেডিয়ামে এবং সেখানকার কন্ট্রোল রুমে ঢুকে সেখানকার বড় বড় মাইকের সাথে অর্কাটা সেট করে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ রিলিজ করে। আর এরই ফলে যেখানে যা মনস্টার আছে সবাই তাদের ধ্বংসলীলা থামিয়ে দেয়। তারপর অন্যদিকে মার্করা আউটপোস্টে ফিরে এসে জানতে পারে যে স্টেডিয়ামের সাউন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে সব মনস্টারদের থামিয়ে দেওয়া হয়েছে, গডজিলা আর গিডোরা সেই স্টেডিয়ামের দিকেই অগ্রসর হচ্ছে। এবং মার্ক সবাইকে বলে যে এবার আমাদের গডজিলা বনাম গিডোরার লড়াইয়ে গডজিলাকে হেল্প করতে হবে। অন্যদিকে দেখা যায় এমা ম্যাডিসনকে খোঁজার জন্য অ্যালেনের সঙ্গ ছেড়ে চলে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যালেন এসে ওকে আটকাতে যায়। আর তাই এমা অ্যালেনের উপর বন্দুক তাক করে। আর তারপর সে একাই সেই স্টেডিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ম্যাডিসনের খোঁজে। আর তারপর দেখা যায় কিং গিডোরা সেই স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে এসেই সে অ্যাটাক করা শুরু করে দেয়। আর ম্যাডিসন কোনো রকম ভাবে বেঁচে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে যখন গিডোরা ম্যাডিসনকে দেখতে পায় তখন সে নিজের গ্র্যাভিটি বিমস দিয়ে ওকে হত্যা করতে যায়। আর তখনই আচমকা গডজিলা সেখানে চলে আসে এবং গিডোরার উপর নিজের অটমিক ব্রেথ মারে। আর পাশাপাশি গডজিলাকে হেল্প করার জন্য মোনার্ক সহ ইউএস আর্মি পেছন পেছন চলে আসে। তারপর আবার শুরু হয় গডজিলা বনাম গিডোরার লড়াই। গডজিলা এবার গিডোরাকে আরো ভালোভাবে টক্কর দিতে পারছে, কারণ পারমাণবিক বিস্ফোরণের সমস্ত রেডিয়েশন শোষণ করার ফলে সে আগের চেয়ে অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে। আর তারপরই সেখানে মথরাও চলে আসে এবং সে যেহেতু গডজিলার টিমে, তাই সে গডজিলাকে হেল্প করার জন্য গিডোরার উপর আক্রমণ করে। কিন্তু তখনই দেখা যায় গিডোরার হেল্প করার জন্য রোডান চলে আসে। আর তারপর রোডান মথরার উপর আক্রমণ করে। আর এরপরই চলতে থাকে ওই চারটে বড় বড় মনস্টারের বিধ্বংসী লড়াই। এরই মাঝে মার্ক আর্মি টিম নিয়ে নিজের মেয়ে ম্যাডিসনকে উদ্ধার করতে সেখানে আসে। আর ওরা যখন ম্যাডিসনকে খুঁজছিল তখনই গাড়ি নিয়ে সেখানে এমাও চলে আসে। তারপর সবাই গাড়িতে ওঠার পর ওরা ম্যাডিসনকে আবার খোঁজা শুরু করে এবং শেষমেশ ওরা ম্যাডিসনকে একটা ধ্বংসস্তূপের নিচে খুঁজে পায় অজ্ঞান অবস্থায়। আর তারপর ম্যাডিসনের জ্ঞান ফেরে। আর এদের ব্যাকগ্রাউন্ডে মনস্টারদের লড়াই তখনও চলছিল। তবে রোডান বনাম মথরার লড়াইয়ে মথরা শেষমেশ রোডানের বুকে নিজের ধারালো নখ জাতীয় ঢুকিয়ে দিয়ে রোডানকে পরাস্ত করে ফেলে। তবে গডজিলা বনাম গিডোরার লড়াইয়ে গডজিলা আবার কমজোর হয়ে পড়ে এবং সে গিডোরার কাছে হেরে যেতে থাকে। তারপর গিডোরা ওর পায়ের সাহায্যে গডজিলাকে তুলে ওকে অনেক উঁচু থেকে ফেলে দেয়, ফলে গডজিলা পড়ে ভীষণ আহত হয়ে যায়। তখনই মথরা সেখানে চলে আসে এবং সে গডজিলাকে বাঁচানোর জন্য নিজে যায় গিডোরার সাথে লড়তে। কিন্তু গিডোরা নিজের গ্র্যাভিটি বিমসের সাহায্যে খুব সহজেই মথরাকে পরাস্ত করে ফেলে। তারপর যখন গিডোরা গডজিলাকে মারতে যাবে তখনই মার্ক আর এমা মিলে অর্কা মেশিনটা আবার চালু করে এবং একটা নতুন সাউন্ড ফ্রিকোয়েন্সি রিলিজ করে। আর গিডোরা গডজিলাকে ছেড়ে সেই দিকে অগ্রসর হয়। তখন একটা প্লেন চলে আসে ওদের নিতে। মার্ক ম্যাডিসনকে নিয়ে সে প্লেনে উঠে পড়ে, কিন্তু এমা দেখে যে সে যদি ওই অর্কা নিয়ে প্লেনে ওঠে তাহলে গিডোরা ওদের পিছন পিছনে এসে ওই প্লেনে সবাইকে মেরে ফেলবে। তাই এমা সবাইকে বাঁচানোর জন্যে নিজের গাড়িতে করে অর্কা ডিভাইসটা নিয়ে সেখান থেকে দূরে চলে যাওয়া শুরু করে। আর সেই ফ্রিকোয়েন্সির টানে গিডোরা ওর পেছন পেছন যেতে থাকে। তবে শেষমেশ গিডোরা ওর গ্র্যাভিটি বিমস মেরে এমার গাড়িটা ধ্বংস করে দেয় এবং এতক্ষণে গডজিলা আবার নিজের পাওয়ার ফিরে পেয়ে উঠে দাঁড়ায়। আর তারপরই সে গিডোরার সামনে চলে আসে, যেহেতু সে অতিরিক্ত রেডিয়েশন শোষণ করেছে। আর তাই তারপরই সে একটা বিশাল বড় নিউক্লিয়ার রিপালসার ব্লাস্ট করে এবং তাতেই গিডোরার একটা
মাথা সহ ওর ডানা পুড়ে যায়। তারপর গডজিলা এগিয়ে গিয়ে ওর বুকে পা রেখে ওকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং সবশেষে গিডোরার শেষ মাথাটাকেও অটমিক ব্রেথ মেরে ধ্বংস করে দেয়। মানে গিডোরার খেলা এখানেই শেষ। তারপর সকল মনস্টাররা একে একে সেখানে এসে উপস্থিত হয়। এরপর ওখানে উপস্থিত সকল মনস্টাররা গডজিলার সামনে এসে মাথা নত করে এবং ওকে নিজেদের কিং হিসাবে মেনে নেয়। মানে গডজিলা এখন হয়ে ওঠে কিং অফ দ্য মনস্টার। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। এরপর এই মুভিতে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, যাতে দেখা যায় অ্যালেন ও তার ইকো সন্ত্রাসবাদী দল গিডোরার একটা মাথা খুঁজে পেয়েছে। আর এখানেই পুরোপুরি শেষ হয়ে যায় এই মুভিটা। এরপর কি হবে তা জানা যাবে গডজিলা ভার্সেস কং মুভিতে, যার এক্সপ্লেন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।